বাসর ঘরে বসে নিজের জীবনের অঙ্ক কষতে লাগলো সপ্তদশী এক কন্যা। অন্যদের বাসর ঘর যেমন নানা রঙের ফুল দিয়ে সাজানো থাকে, এই বাসর ঘর তেমন সাজানো নেই। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সপ্তদশীর শত শত অভিযোগ জমা হয়ে গেছে পরিবারের উপর। তার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দিল সবাই মিলে। বিয়ের আসর থেকে বর পালিয়েছে শুনেই খুশি হয়েছিল, কিন্তু কে জানতো শেষে নাও হওয়া কিন্তু কে জানতো শেষে নাও হওয়া ভাসুরের গলায় সবাই মিলে তাকে ঝুলিয়ে দেবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দরজা লক করার আওয়াজ হলো। বুঝতে বাকি রইল না রুমে কেউ আসছে। সপ্তদশী নিজেকেই আর একটু গুটিয়ে নিল। এসির শীতল হাওয়ার মাঝেও তার হাত দুটো ঘেমে পিচ্ছিল হয়ে গেছে। সপ্তদশীর নিচের দিকে তাকিয়ে থাকলেও সামনে কারো উপস্থিতির টের বুঝতে পারছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলল, ফ্রেশ হয়ে এসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। চুপচাপ নীরবতা, কেউ কিছু বলছে না। হঠাৎ ব্যক্তিটা আবার বলে উঠল, একটা কথা বারবার বলা উৎসাহ যাওয়াত পছন্দ করে না। জলদি ফ্রেশ হয়ে এসো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? শব্দদর্শী বুঝল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির নামই উৎস জাওয়াত। তারপর কাপা গলায় বলল, রূপকথা। উৎস গভীরভাবে বলল, কেউ নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়। পুরো নাম বলো। রূপকথা আহসান। আচ্ছা যাও ফ্রেশ হয়ে এসো। রূপকথা বিছানা থেকে নামতে গিয়ে লেহেঙ্গার সঙ্গে পা পিঠে ধপাস করে টাইস পেয়ে পড়ে গেল। তার পরে যাওয়া উৎস দেখেও দেখল না। উৎস একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে অন্য রুমে চলে গেল। এটা নিয়ে রূপকথার চোখে পানি জমে গেল। লোকটা তো চাইতেই তাকে উঠাতে সাহায্য করতে পারতো, কিন্তু সাহায্য করলো না। এ তো পাষাণ মানুষও হয় বুঝি। নিয়তি তাকে কোথায় এনে পেল। কোমর আর হাঁটুতে ভীষণ ব্যথা পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উঠে লাগেজ থেকে একটা নীল জামদানি শাড়ি সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করলো। শুনেছে বাবার কাছে মেয়েরা নাকি চোখের মণি হয়। তাহলে রূপকথা কেন বাবার গলার কাটা হলো? তার বাবা শরীফা হোসেন বিদ্যা মায়ের খুশিটা দেখলো, কিন্তু ছোট্ট মেয়ের খুশিটা কেন দেখতে চাইলো না? কেন দেখলো না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রূপকথা কান্নায় ভেঙে পড়ল। শাওয়ার নিয়ে পেটিকোট আর ব্লাউজ পরল। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। ওয়াশরুমে তাকে রাখা ছিল হেয়ার ড্রায়ার। ওয়াশরুমে পড়লে শাড়িটার টাইসে পানি দিয়ে ভিজে যেত, তাই ওয়াশরুমের দরজা খুলে রেখে নিল রুমে কেউ আছে কি না। দেখলো না, কেউ নেই। কেউ নেই দেখে রূপকথা শাড়িটা হাতে নিয়ে বেরিয়ে আসলো। শাড়ির প্রতি সে অন্যরকম একটা টান অনুভব করে। ছোট থেকে শাড়ি পরতে ভালোবাসে, নিজে নিজে খুব ভালো শাড়ি পরতে পারে। ঝটপট করে শাড়িটা পরে নিল। বুকের উপর থাকা এলোমেলো আঁচলটা হাতে নিয়েই যেই না ঠিক করতে যাবে, অমনি পিছনে চোখ যেতে চমকে উঠল। দেখলো উৎস হাতে কফি নিয়ে বারান্দার দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা ভাবতে লাগলো, রুমে কবে আসলো এই লোক? মান সম্মানটা ধুলোয় মিশে গেল। রূপকথার এবার লজ্জায় কান্না চলে আসলো। তার সঙ্গে কেন এসব হয়? উৎস রুমে এসে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, বিছানায় বসো, আমি আসছি। বিছানায় কেন বসতে বলো, এটাই ভাবছিল রূপকথা। হঠাৎ মনে পড়ল উৎস বলেছে একটা কথা বারবার বলা সে পছন্দ করে না। তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে পড়ল। উৎস কফির কাপ দুটো বিছানার পাশেই টি টেবিলে রেখে দিল। বিছানার পাশে টি টেবিল রেখে বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো। রূপকথা আর উৎসর মাঝে এখন হয়তো 2.5 হাত বা তার থেকে একটু কম, বেশি দূরত্ব বিদ্যমান। উৎস জিজ্ঞেস করলো, আমার নাম তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। সম্পর্কে তোমার ভাসুর হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বড় হয়ে গেলাম। আমি শিওর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। এবার আমি আমার সম্পর্কে বলবো আর তুমি শুনবে। এরপর উৎস থেমে আবার বলো, তুমি শুনলে হয়তো অবাক হবে। আমি আগেও একটা বিয়ে করেছিলাম। এই কথা শুনে রূপকথার দম আটকে আসলো। শেষে কিনা তার বাবা তাকে একটা ডিভোর্স হওয়া ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। উষা বলতে লাগলো, আমার আগের স্ত্রীর নাম ছিল ইসমা জাহান। তার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। 6 মাসের একটা নাটকীয় সংসার ছিল আমাদের। আমাদের কখনো প্রেমালাপ হয়নি, কখনো একে অপরকে ছুঁয়ে দেখাও হয়নি। ইসমা ওর পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের দিন রাতে জানলাম ওর বয়ফ্রেন্ড আছে। তারা একে অপরকে ভালোবাসে,
ছেলেটা কোনো অংশে ইসমার থেকে কম ছিল না। তাও ইসমার বাবা জেদ করে ইসমাকে আমার কাছে বিয়ে দিল। মাঝখানে বলির পাঠা হলাম আমি। এরপর 6 মাস কোনোভাবে কাটিয়ে ওকে ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ড হাতে তুলে দিলাম। আগে থেকে আমার বিয়ের শাদী করার কোনো ইচ্ছেই ছিল না। শেষে মা অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করায়। ইসমাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু সংসার করতে পারিনি। রিজিকে ছিল না। এরপর বিয়ে শাদী থেকে আর মন উঠে গেল। জীবনটাকে কাজের মধ্যে সীমাবদ্ধ করলাম। আগেও তেমন একটা মিশুক স্বভাবের ছিলাম না। এই ঘটনার পর থেকে পরিবারকে আরও সময় দেওয়ায় কমিয়ে দিলাম। কারণ পরিবারের জন্য আমার জীবনে এত কিছু হয়েছিল। বিয়ে শাদী আর জীবনে করবই না এটাও ভাবিনি। কিন্তু নিয়তির লিখন খণ্ডাতে পারে কে? যা হওয়ার সেটা হলো। আমার কুলাঙ্গার ভাইয়ের জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। তোমার মতো পিচ্চি একটা মেয়ের জীবন ধ্বংসের হাত থেকে বাঁচাতেই আমাকে কাজে লাগানো হলো। মাঝখান দিয়ে আমার আর তোমার বয়সের পার্থক্যটা কেউ দেখলো না। রূপকথার খুব জানতে ইচ্ছে করছে উৎসর বয়স সম্পর্কে। তার কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসলো, অনুমান করো কত হতে পারে? 25-26 হবে। আমার বয়স এত কম হলে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তার বয়স কত? কি জানি, বুঝতে পারছি না, আপনি বলে দিন। আমাকে দেখে কিভাবে তোমার 25-26 বয়সী তরুণ মনে হলো আমি জানি না, তবে আমার বয়স এতটাও কম না। আমি যখন ইসমাকে বিয়ে করি তখন আমার বয়স ছিল 27 বছর। আমাদের বিয়ের আর ডিভোর্সের আজকে 9 বছর হতে চললো। এবার হিসেব করো আমার বয়স কত হতে পারে। উষর বয়স হিসাব করে রূপকথার চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ ফুটে বলেই দিল, কি আপনার বয়স 36 বছর? বোঝা তো যায় না। কে বলেছে বোঝা যায় না? তুমি পিচ্ছি বলে বুঝতে পারোনি। না সত্যি, মাথা ছুঁয়ে বলছি। আচ্ছা বুঝেছি। শোনো, আমি খুব ভালো মানিয়ে নিতে জানি। যে কোনো কিছু খুব সহজেই সমাধান করতে আমার ভালো লাগে। এই সম্পর্ক নিয়ে তুমি যা চাইবে তাই হবে। তোমার কোনো কিছুতেই আমি কোনো প্রকার বাধা দিব না। এই বিশ্বাসটা তুমি আমার উপর রাখতে পারো। এবার তোমার সম্পর্কে বলো। আমি তো কিছুই জানি না তোমার সম্পর্কে। এমনকি তোমার নামটা পর্যন্ত একটু আগেই জানলাম। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আমার নাম রূপকথা আহসান। বাসা ঢাকা গুলশান 1-এ। নিজেদের ফ্ল্যাটে থাকি। বাবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমি ওই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী। আমার একটা বড় ভাই আছে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাসায় আমরা 5 জন থাকি, মানে থাকতাম আর কি। আমি, ভাইয়া, মা, বাবা আর দাদি। রূপকথা একটানা কথাগুলো বলে একটু থামলো। তারপর মন খারাপ করে বলল, জানেন, আমাদের পরিবারটা খুব সুন্দর ছিল। তারপর হঠাৎ দাদির ক্যান্সার ধরা পড়ল। এরপর থেকেই আমাদের সব এলোমেলো হয়ে গেল। সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমার জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। তারপর অবশ্য সফলও হয়েছে, তারা পেরেছে। ভাইয়া আর মা প্রথমে বিয়েতে অমত করলো, পরে তারাও বাবার কথায় রাজি হয়ে গেল। এরপর আর কি, সব কিছু তো দেখছিনি। কথা শেষ করে রূপকথা কান্না করে দিল। তার সুন্দর জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। রূপকথার বলা প্রতিটি বাক্য উৎসব খুব মনোযোগ দিয়ে শুনল। মেয়েটির প্রতি খানিক মায়া হলো। এত ছোট একটা মেয়েকে কিভাবে বিয়ে দিয়ে দিল। তার থেকে বড় কথা, সে অবাক হচ্ছে এটা ভেবে যে বাল্যবিবাহ করেছে। শেষে কিনা নিজের হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে হলো। উৎসব বলল, তুমি কি চাও সেটা বলো। আগে বলেছি এখানে তোমার ইচ্ছাকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে। আমাদের মধ্যে এখনো এমন কিছুই হয়নি যে ডিভোর্স সম্ভব হবে না। চাইলে আমরা আলাদা হতে পারি। তাই যা সিদ্ধান্ত নিবে ভেবেচিন্তে নাও। রূপকথার চোখের পানি মুছে নাক টেনে বলল, আমি ওই বাসায় আর কখনো যেতে চাই না। আপাতত এই বাসায় থাকতে চাই। আপনি আমাকে এখানে কোনো কলেজে এনে ভর্তি করিয়ে দিন। আমি আর ওই কলেজে পড়তেই চাই না। যদি আপনাদের বাসার থাকার অনুমতি দেন তবে আমি পড়ালেখা করতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। বিশ্বাস করুন আমি পড়ালেখা খুব ভালো। আমার রেজাল্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। উৎস জিজ্ঞেস করলো, ভেবে বলছো তো? পরে আবার বলো না আমি তোমাকে জোর করছি বা বাধ্য করেছি। না না, বলবো না, কারণ এখানে বাধ্য করার কিছুই নেই। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম। যতদিন ইচ্ছে তুমি সময় নাও। নিজেকে বোঝার চেষ্টা করো, মনকে স্থির করো। মনে রেখো তোমার যে কোনো সিদ্ধান্তকে আমি উৎসজায়াত সম্মান করব। রূপকথা উৎসকে যত দেখছে ততই অবাক হচ্ছে। এই মানুষটা এত কথা বলতে পারে, মুখ দেখে বোঝার জো নেই।
কী সুন্দর গুছিয়ে কথাগুলো বলল। অথচ ওনাকে প্রথম দেখাতে রূপকথা কতই না অহংকারী ভেবেছিল। তার এই এক চামচ বেশি বোঝার স্বভাবটা আর গেল না। উৎস বলল, শুয়ে পড়ো, রাত ৩টা বাজতে চলল। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, তুমি ঘুমাও। কিছু খেয়েছিলে? প্রশ্নটা শুনে রূপকথার খিদা লেগে গেল। সেই সকালে একটু খেয়েছিল। দুপুরে খাওয়ার টাইমে বর পালিয়েছে শুনে খুশিতে দুপুরে আর খায়নি। রাতে তার রুমে কেউ খাবার আনেনি, তাই রাতেও খাবার জোটেনি। মুখ ছোট করে উত্তর দিল, না। কিছু বানিয়ে খেতে পারবে? ঐশ্বর এমন কথা শুনে রূপকথা অবাক হলো। তারপরে নিজেকে স্বাভাবিক করে বলল, থাক, এত রাতে আমার কিছু বানিয়ে খেতে পারবো না। তার থেকে ভালো ঘুমিয়ে পড়ি। অনেক রাত হয়েছে। ঐশো বুঝল না মেয়েটা খাবার গরম করতে বলাতে রাগ করলো কিনা। সে তো জানে না রান্নাঘরে কোথায় কী আছে। তাই তো রূপকথাকেই বলল। পরক্ষণে নিজের উপর রাগ উঠল। এত বছর এই বাসাতে থেকেও কিচেনে কোথায় কী আছে সেটা জানে না। আর রূপকথা কালকে এসে এসব কিভাবে জানবে। রূপকথার কথা না বাড়িয়ে একপাশে ফিরে শুয়ে পড়ল। ঐশো কিচেনে গিয়ে ফ্রিজ খুলল, কোনো খাবার আছে কিনা দেখতে। ভাগ্য ভালো, ফ্রিজে ভাত, মাছ, মাংস, ডাল, ডিম সব কিছুই আছে। ঐশো সব বের করে ওভেনে দিয়ে গরম করে নিল। 30 মিনিটের মাথায় খাবার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। ঐশো মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখল রূপকথাকে। পাতলা গঠনের একটা মেয়ের, রংটা একদমই ধবধবে সাদা। উচ্চতার কত হবে? খুব একটা ভুল না হলে 5 ফুট 2 ইঞ্চি হবে। সব মিলে তাকে লাল সুন্দরী বললে মন্দ হবে না। উৎস দেখল রূপকথা তার থেকে ঠিক 7 ইঞ্চি খাটো, কারণ উৎস 5 ফুট 9 ইঞ্চি। এসব ভাবতে ভাবতে না আবার খাবারটা ঠান্ডা হয়ে যায়। তাই উৎস খাবারগুলো বিছানার পাশেই টি টেবিলে রেখে রূপকথাকে ডাকলো। রূপকথা, রূপকথা ওঠো, তোমার জন্য খাবার এনেছি। রূপকথা, এবার রূপকথা একটু নড়েচড়ে শোয়া থেকে উঠে বসলো। খাবার এনেছি, খেয়ে নাও। এত রাতে আবার কষ্ট করতে গেলেন কেন? খাবার ফ্রিজে রাখা ছিল, আমি শুধু ওভেন দিয়ে গরম করে এনেছি। ওহ। কথা শেষ করে রূপকথা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে আসলো। মুখ মুছে টাওয়ালটা খাটে ছুঁড়ে মারলো। উৎস সেটা নিয়ে বারান্দায় মেলে দিল। বিছানায় এভাবে টাওয়াল ছুঁড়ে মারার উৎস বিরক্ত হলো, কারণ তার অগোছালো কাজ একদমই পছন্দ না। উৎস বারান্দা থেকে এসে দেখে রূপকথা খাওয়া শুরু করেছে। উৎস বিছানার একপাশে গিয়ে হেলান দিল, বসলো, ল্যাপটপে কাজ করতে লাগলো। অন্যদিকে রূপকথা আপন মনেই খাচ্ছে। উৎস কাজের মাঝে হঠাৎ রূপকথার দিক তাকালো, ভাবলো তার ভাই কিভাবে পারলো এই মেয়েটাকে ঠকাতে। পরক্ষণে মনে মনে বলো, এর যা করেছিস তার মাসুল তোকে গুনতে হবে। এটা উৎস জাওয়াতের ওয়াদা। রূপকথা খাওয়া শেষ করে উৎস দিক তাকাতেই দেখতে পেল উৎস তার দিকে তাকিয়ে আছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রূপকথা প্রথমে ভেবেছে মুখে খাবার লেগে আছে, কিন্তু পরে দেখে না, সব ঠিক আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? এইসব সাত পাঁচ আর না ভেবে রূপকথা আগেরবারের মতো অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। উৎস এতক্ষণ আর ঘুমালো না। কিছুক্ষণ পর অজানার শব্দ শুনে উৎস বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। উজু করে এসে মসজিদে চলে গেল। নামাজ শেষ করে এসে দেখে রূপকথা একদমই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে। যা দেখে উৎস এসির পাওয়ারটা একটু কমিয়ে দিল। এরপর জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জগিংয়ে যাওয়ার আগে একবার রূপকথাকে দেখা গেল। রূপকথা তখনও বেঘরে ঘুমাচ্ছে। তার বেবি হেয়ারগুলো চোখ মুখের উপর এসে হানা দিয়েছে। রূপকথার চুলগুলো বেশি লম্বা না, কোমর থেকে অনেকটাই উপরে, তবে চুলগুলো অনেক বেশি সুন্দর এবং সিল্কি। উৎস আর দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, বেরিয়ে পড়ল জগিংয়ের উদ্দেশ্যে। অন্যদিকে রূপকথার দাদির অবস্থা তেমন ভালো না। গতকাল নাচ জামাই পালিয়েছে শুনে বিদা অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল। এরপর প্রেশার হাই হয়ে যায়, যা তা অবস্থা। সারা রাত বসার একটা মানুষও ঘুমাতে পারেনি। সবাই বসে বসে পাহারা দিয়েছে। তাকে এখন হাসপাতালে নেওয়াও যাবে না, তাই বাসায় ডাক্তার আনা হয়েছে। ডাক্তার এসে সব দেখে ওষুধ দিয়ে গেলেন। সকাল হতে একটু সুস্থ বোধ করছেন। আগামী মাসে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, তবে তিনি যেতে নারাজ। তার একটাই কথা, তার হায়াত ফুরিয়ে এসেছে। শুধু শুধু তাকে আর কষ্ট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একমাত্র ছেলের সন্তান রূপকথার বাবা শরীফ আহসানের কাছে।
তারপর সবার জোড়াজুড়িতে শেষে তিনি একটা শর্ত দিয়ে রাজি হয়েছেন, ইন্ডিয়া যেতে। শরীফ আহসানের আর কোনো ভাই বোন নেই। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। শরীফ আহসানের ছোট সংসার, একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে। মা, বউকে নিয়ে তার একান্তই ভুবন। মাকে তিনি ভীষণ ভালোবাসেন। মায়ের কথা তিনি কিছুতেই ফেলতে পারেন না, যেমন এবারও পারলেন না। অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে অন্যের হাতে তুলে দিল। এর থেকে বড় কষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য আর কি হতে পারে। সকাল 9:30টায় উৎস বাসায় আসলো। এসে দেখে এখনো বাসায় কেউ ওঠেনি। কিচেনের সার্ভেন্ট 3জন কাজ করছে, আর বাইরে বাগানে মালি গাছের নিচে মাটিতে বেড়ে ওঠা ঘাসগুলো পরিষ্কার করছে। উৎস বাসায় ঢুকে প্রথমে নিজের রুমে গেল, এরপর ফ্রেশ হয়ে মা বাবার রুমে গেল। তারা দুজন কিছু একটা নিয়ে কথা বলছিল। উৎস দরজায় টোকা দিল, তাদের নজর তার দিকে ঘোরালো। দুজনে বেশ চমকালো, কারণ সচরাচর উৎস কখনই তাদের রুমে আসে না। আজকে হঠাৎ আসলো। উৎসর বাবা ফারুক জাওয়াদ ছেলেকে দেখে বললেন, ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো উৎস। এখনো বাইরে আসলেন না? না দেখে ডাকতে এলাম। এই একটু পর যাচ্ছিলাম। আচ্ছা। উৎস যখন চলে আসবে তখন তার মা আয়েশা বেগম তাকে পিছন থেকে ডাকলো, উৎস, রূপকথা উঠেছে? উৎস পিছন ফিরে উত্তর দিল, না, এখনো ঘুমাচ্ছে। আয়েশা বলল, ওকে ডেকে তুলো, আজকে এই বাড়িতে ওর প্রথম দিন। সবার সঙ্গে বসে একসঙ্গে নাস্তা করুক, পরিচিত হোক। উৎস কিছু না বলে চলে গেল। উৎস যেতে ফারুক স্ত্রীকে বললেন, আয়েশা, আমরা কি ভুল কিছু করলাম? না, আমরা কোনো ভুল করিনি। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। এবার আপনার ছোট কুলাঙ্গারটাকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। ফারুক সাহেব ক্ষিপ্ত হয়ে বলল, ছোট কুলাঙ্গার না বলে শুধু কুলাঙ্গার বলো, কারণ আমার ঘরে কুলাঙ্গার আছে ওই একটাই। আয়েশা বেগম আর কিছু বলল না। রুম থেকে বের হতেই সার্ভেন্টদের বললেন টেবিল সাজাতে। সেই হিসাবে সার্ভেন্টরাও খুব সুন্দর করে টেবিলটা সাজাতে শুরু করলো। উৎস রুমে এসে দেখে রূপকথা এখনো ঘুমের দেশে। উৎস ওর মাথার পাশে দাঁড়িয়ে ডাকতে আরম্ভ করলো, রূপকথা, রূপকথা, ওঠো। এই মেয়ে, ওঠো। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠছে না দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কানে কম শোনো নাকি? উঠতে বলছি না, ওঠো। উৎসের এমন ডাকে রূপকথা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে কোমরের টান খেলো। ব্যথায় কোমরে হাত দিয়ে আহ করে চিৎকার করে উঠল। উৎস জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছে। আপনি কি অন্ধ? মানে, কালকে তো আপনাকে সামনে পড়ে ব্যথা পেলাম, এখন আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? ওহ, ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও, ব্যথা সেরে যাবে। রূপকথা কিছু না বলে ওভাবেই বসে রইল। উৎস ওর দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, মুখে তেল তেলে চিকচিকে ভাব, সব মিলিয়ে রূপকথাকে দেখতে একটা পাগলের মতো লাগছে। উৎস বলো, মা তোমাকে নাস্তা করতে ডেকেছে। উঠছি তো। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। রূপকথা উঠে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেরি হয়ে যাচ্ছে ভেবে শাওয়ার নিয়ে চুল না শুকিয়েই বেরিয়ে আসলো। রুমের দরজা ভালো করে লক করে শাড়িটা পরে নিল। এরপর ভেজে চুলগুলো মাঝখানে সেটে করে ছেড়ে দিল। শেষে শাড়ির আঁচলটা টেনে ডান কাঁধের উপর এনে নিচে চলে গেল। যাওয়াত কুঞ্জের ডাইনিং টেবিল, আয়েশা বেগম, ফারুক সাহেব ও 3জনই বসে আছে। সবাই মূলত রূপকথার জন্য অপেক্ষা করছে। উৎস মোবাইলে কিছু দেখছে আর ফারুক সাহেব খবরের কাগজ পড়ছেন। আয়েশা বেগম আজকে কি কি রান্না হবে এসব নিয়ে কথা বলছিলেন সার্ভেন্টদের সঙ্গে। হঠাৎ রূপকথাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উৎস চমকালো। দেখলো মেয়েটা আজকেও শাড়ি পরেছে। উৎস বুঝলো না, কোমরে ব্যথায় দাঁড়াতে পারছে না, যখন তখন শাড়ি পরার দরকারটা কি? তার মধ্যে আবার দেখা যাচ্ছে চুলগুলো ভেজা। উৎস মনে মনে ভাবলো, এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে, না হয় আমাকে এইভাবে লজ্জা ফেলার মানে হয়। রূপকথার ডাইনিং টেবিলের কাছে এসে সবাইকে গুড মর্নিং জানালো। রূপকথার কণ্ঠ শুনে আয়েশা বেগম এবং ফারুক সাহেব দুজনেই তার দিকে তাকালো। তারাও হাসি মুখে গুড মর্নিং বলে রূপকথাকে উৎসর পাশে চেয়ারে বসতে বলল। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কোমরে হাত কেন বৌমা? কি হয়েছে কোমরে? বৌমা ডাকটা শুনে রূপকথা লজ্জা পেল। বৌমা ডাকার কি দরকার? তার তো একটা নাম আছে নাকি?
রূপকথা আপাতত সেসব চিন্তা সাইডে রেখে আয়েশা বেগমের কথায় উত্তর দিল, কোমরে একটু ব্যথা পেয়েছি। আয়েশা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, ও মা, কীভাবে ব্যথা পেয়েছো? কি হয়েছে? ওই কাল রাতে এটুকুতেই ফারুক সাহেব রূপকথাকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পেরেছি, এখন নাস্তা করে মেডিসিন নাও, আশা করছি ব্যথা সেরে যাবে। ফারুক সাহেব আয়েশা বেগমকে চোখের ইশারায় কিছু বোঝালেন, যে ইশারা বুঝে আয়েশা বেগম স্বস্তির হাসি হাসলেন। ফারুক জাইও তো হাসছেন, সঙ্গে কিচেনে থাকা সার্ভেন্ট তিনজনও হাসছে। তাদের সবার হাসির কারণটা রূপকথা বুঝতে পারল না। মনে মনে বলল, সব আমার মতো পাগল নাকি? এমন হুদায় হাসছে কেন? সবার হাসির কারণটা রূপকথা ধরতে না পারলেও উৎস কিন্তু ঠিকই ধরে ফেলেছে। সবাইকে এভাবে হাসতে দেখে উৎস মনে মনে বলল, ডাপার কতগুলো, ক ক বলতে কলকাতা বুঝে নিয়েছে, মাথা মোটা দল, এ তো সোজা সব। আয়েশা বেগম রূপকথার প্লেটে খাবার তুলে দিল। রূপকথা একটু একটু করে খাচ্ছে। খাওয়ার মাঝে উপস্থিত কেউই বেশি কথা বলছে না। অন্যদিকে রূপকথার বসার যত আড্ডা সব খাওয়ার টেবিলেই হয়। বাসার কথা মনে পড়ায় রূপকথা নিজের মনকে বোঝ দিল, থাক রূপকথা, মন খারাপ করিস না। যারা তোর জীবনকে নরক বানিয়ে দিয়েছে তাদের তুই ভুলে যা, নতুনভাবে শুরু কর সব। রূপকথা হঠাৎ খাওয়া থামিয়ে বলো, আমি পড়ালেখা করতে চাই, আশা করছি সেই সুযোগটা আমি পাবো। ফারুক সাহেব বলল, অবশ্যই সুযোগ পাবে, পড়ালেখা বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। রূপকথা একটু থেমে বলল, আমি আগের কলেজে আর লেখাপড়া করতে চাই না, আমাকে এখন আশেপাশে কোনো কলেজে ভর্তি করিয়ে দিন। একথা শুনে ফারুক সাহেব উৎসর দিকে তাকালো, দেখলো সে নির্লিপ্তভাবে নিজের মতো খাচ্ছে। ফারুক সাহেব কিছু বলল না। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে প্লেটটা নিয়ে কিচেনে চলে গেল। উৎসমাকে জিজ্ঞেস করলো, মামিরা খালারা কাল রাতে চলে গেল কেন? এখান থেকে আর কি করবে? উৎস আর কিছু বলল না। চেয়ার ছেড়ে উঠে টিস্যু পেপার হাত মুছতে মুছতে উপরে চলে গেল। অন্যদিকে রূপকথাকে কিচেনে দেখে সার্ভেন্টরা জিজ্ঞেস করলো, কিছু লাগবে কি না? রূপকথা কারো প্রশ্নে কোনো উত্তর দিল না, নিজের মতো নিজের প্লেটটা ধুয়ে পাশে জায়গা মতো রেখে কিচেন থেকে বেরিয়ে আসলো। এরপর আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কী কাজ করতে হবে, আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আয়েশা বেগম বলল, তোমাকে কাজ করতে হবে কেন বৌমা? বাসায় এতজন সার্ভেন্ট কেন আছে, যদি আমার বৌমাকে কাজ করতে হয়? তুমি উপরে যাও, রেস্ট নাও। রূপকথা অসুমের কথা শুনে খুশি হলো, কারণ সে রান্নাবান্না কিছুই জানে না। নিজের বাসায় থাকতে জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। আয়েশা বেগমের কথায় রূপকথা মাথা নাড়িয়ে উপরে চলে গেল। গিয়ে দেখে উৎস রেডি হচ্ছে। উৎস কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলো না রূপকথা, তাই জিজ্ঞেসও করলো না। সোজা চলে গেল বারান্দায়। বারান্দায় কোনো গাছ নেই দেখে রূপকথা বিরক্ত হলো। বারান্দায় গাছ কার না থাকে? রূপকথা বারান্দায় তো অনেকগুলো ফুল গাছ আছে, সব তার ভাই এনে দিয়েছিল। কে জানে মা গাছগুলোতে পানি দিবে কি না। উষো রেডি হয়ে বারান্দায় গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া, পিছন থেকে শাড়ি ফাঁকে উন্মুক্ত সাদা পেটের অংশ বিশেষ উঁকি মারছে। উষো সেদিকে নজর না দিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, টেবিলের উপর মেডিসিন রাখা আছে, খেয়ে নিও। রূপকথা কিছু না বলে আগের মতোই দাঁড়িয়ে রইল। উৎস আর কিছু বলল না, নিজে গিয়ে পার্কিং থেকে গাড়ি বের করিয়ে অফিসের উদ্দেশ্যে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং থেকে একটা গাড়ি বেরিয়ে গেছে। রূপকথা বুঝলো গাড়িটা ঐশ্বর। এরপর বারান্দা দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। রুমের দরজা লক করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়াতেই এখন তার মাথা বন বন করছে। রূপকথা ঘুম ভাঙলে ঐশ্বর ডাকে। উঠে রুমের দেওয়ালে ঘড়িতে দেখে 4:30 বাজতে চললো। উৎস মাত্র অফিস থেকে এসেছে, দেখে বোঝা যাচ্ছে এখনো ফ্রেশও হয়নি। রূপকথা উঠে শাড়িটা ঠিক করে নিল, এরপর চুলগুলো হাত খোপা করে নিল। উৎস নিজের টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথা আগের মতো মনমরা হয়ে বিছানার এক পাশে বসে আছে। উৎস জিজ্ঞেস করলো, কী সমস্যা? আমার খুব মুড সুইং হচ্ছে। কেন? আজব মার্কা প্রশ্ন করেন, মেয়েদের মুড সুইংয়ের কোনো কারণ হয় নাকি? দুপুরে খেয়েছো? খাইনি, খাওয়ার জন্য কেউ ডাকেনি আমায়। দিনে দুপুরে দরজা জানালা লাগিয়ে এভাবে মরার মতো ঘুমাচ্ছিলে কেন? জানালা কই লাগাইছি, মিথ্যে বলছেন কেন? কথায় কথা বলছি ওটা। না, 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 হবে না।
কথার কথা আমার নামে আপনি মিথ্যে অভিযোগ দিতে পারেন না। খেতে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। আপনি খেয়েছেন? হ্যাঁ। বাহ, আমাকে ছাড়া সবাই খেয়ে নিয়েছে। আসলে আমার কেউ নাই, কেউ ভালোবাসে না আমায়। মা নিশ্চয়ই অপেক্ষা করছে রূপকথা। তাড়াতাড়ি যাও। রূপকথা আর কিছু বলল না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর টেনে টুনে শাড়িটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। গিয়ে দেখে আয়শা বেগম খাওয়ার সামনে নিয়ে বসে আছে তার জন্য, ঠিক যেমনভাবে তার মা বসে থাকতো। আয়শা বেগম রূপকথাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, আগে খেয়ে নাও, বেলা অনেক হয়েছে। রূপকথার খাওয়া শেষ করে রুমে চলে আসলো। এসে দেখে উৎস ফ্রেশ হয়ে এসে ডিভানে বসে ল্যাপটপে কিছু একটা করছে। পরনে ছাই রঙের টি শার্ট, সঙ্গে কালো ট্রাউজার। রূপকথা ভালোভাবে লক্ষ্য করে দেখল, উৎস দেখতে খারাপ না, সুন্দরী আছে। চাপদারির জন্য একটু বেশি সুন্দর লাগছে। তার থেকে বড় কথা, লোকটার বয়স ধরা যায় না। রূপকথা কিভাবে তাকে থাকতে দেখে উৎসর ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, এভাবে কি দেখছো? আপনাকে দেখছি, নজর লেগে যাবে, একটু থুথু মেরে দেই। উৎস কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, থুথু মারবে কেন? কারণ থুথু মারলে আর নজর লাগে না। উৎস না চাইতেও হেসে উঠল। উৎসর হাসি দেখে রূপকথা মনে মনে আওড়ালো, মাশাল্লাহ, আমার জামাইয়ের হাসি লাখ টাকার হাসি। উৎস বলো, ড্রেসিং টেবিলের উপর একটা ফোন রাখা আছে, ওটা এদিকে নিয়ে আসো। রূপকথা উঠতে মন না চাইলেও সে উঠল। উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে একটা ফোনের বক্স রাখা আছে। দেখে বোঝা যাচ্ছে একদম নতুন ফোন, এখনও আনবক্সই করা হয়নি। রূপকথার ড্রেসিং টেবিলের সামনে রেখে আবার নিজের জায়গায় এসে বসলো। উৎস বলো, ওটা তোমার? রূপকথা জিজ্ঞেস করলো, কী উপলক্ষে দিলেন? প্রথমত তোমার ফোন নেই, তাই দিচ্ছি। আর দ্বিতীয়ত বিয়ের দিন রাতে, বাসর রাতে বউকে কিছু দিতে হয়, তাই দিলাম, খুলে দেখো। রূপকথা বলো, কিন্তু বাসরই তো হয়নি, তাহলে কেন দিচ্ছেন? রূপকথার কথা শুনে উষর কাশি উঠে গেল। রূপকথা তাড়াতাড়ি উঠে টি টেবিল থেকে পানির গ্লাসটা এনে উষর হাতে দিল। উষ পানিটা খেয়ে বলল, বাসর হয়নি তো কি হয়েছে, বিয়েটা তো হয়েছে। রূপকথা একটু ভেবে বলল, তাও ঠিক। উষ ফোনের বাক্সটা এগিয়ে দিল, বলল, অনেক কথা হয়েছে, এবার এটা খুলে দেখো। রূপকথা আর কিছু না বলে বক্সটা খুলল। বক্সটা খুলে অবাক হয়ে গেল রূপকথা, কারণ ফোনটা ভীষণ সুন্দর দেখেই বোঝা যাচ্ছে, অনেক দামি ফোন। অবশ্য রূপকথার মুখ দেখেই বুঝলো মেয়েটি খুশি হয়েছে। তারপর জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? রূপকথা বলল, খুব। উৎস একটু হেসে বলল, যাক, পছন্দ হলে ভালো। রূপকথা উঠে উৎসর গাল টেনে বলল, এক বস্তা ধন্যবাদ। এভাবে তার গাল টেনে দেওয়াতে উৎস হতভম্ব হয়ে গেল। গাল দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলে গেছে। তার বিশ্বাস হচ্ছে না কেউ তার গাল টেনে দিয়েছে। মনে মনে বলল, আল্লাহ, এই বয়সে কোন পাগলের পালা এনে ফেলছো আমায়। রূপকথা বলল, আপনার নাম্বারটা বলুন। উৎস কাজ করতে করতে আনমনে জিজ্ঞেস করলো, কেন? সকাল সন্ধ্যা ফোন দিয়ে ডিস্টার্ব করবো বলে। উৎস আর কিছু না বলে মার সমান থাকতে থাকতে নাম্বার দিয়ে এটা দিল। উৎস কাজ বাদ দিয়ে বসে বসে রূপকথার পাগলামি দেখছে। উৎস বিছানায় বসে কাজ করছিল। রূপকথা করার কিছু না খুঁজে পেয়ে উৎস থেকে একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। উৎসকে বলো, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিন। উৎস ভুরুকুসকে জিজ্ঞেস করলো, ফেসবুক আইডি দিয়ে কাজ কি তোমার? কেন, কোনো কাজ নেই? এমনি খুলে দিন। আগে 18 বছর হোক, তারপর ফেসবুক আইডি খুলে দেওয়া যায় কিনা ভেবে দেখব। বয়স ম্যাটার করে না বুড়ো, আমি বিবাহিত, এটাই বড় কথা। আপনি খুলে দিবেন কিনা সেটা বলুন। না, ঠিক আছে, আমি নিজেই খুলব। উৎস আর কিছু বলো না। কিছুক্ষণ পর তাকে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস অবাক না হয়ে পারল না। একটা মানুষ সারাদিন কিভাবে তো ঘুমাতে পারে আল্লাহই জানে। কিছুক্ষণ পর উৎস ল্যাপটপ রেখে বিছানা গায়ে এলিয়ে দিল। রাত 8টা। ঘুমের মধ্যে উৎসর নাকে একটা মিলি ঘেরান আসলো। এত সুন্দর স্মাইলটা কিসের? উৎস ঘুমের মধ্যে বুঝতে পারল না। চোখ খুলে দেখে রূপকথা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উৎস অস্বস্তিতে পড়ে গেল। রূপকথার এই অবস্থা দেখে যদি অন্য কিছু ভাবে, এমনিতেও তো 1 চামচ বেশি বোঝার স্বভাব মেয়েটার। উৎস রূপকথা থেকে নিজেকে ছাড়াতে চাইলেও পারছে না। ঘুমের মধ্যে রূপকথা তাকে আঁকড়ে ধরে আছে। উৎস পড়ল আরেক মুসিবতে। কিছুক্ষণ পর রূপকথা নড়ে চড়ে উঠছে দেখে উৎস ঘুমের ভান ধরল।
ঘুম ঘুম চোখে নিজেকে উৎসুর বুকে দেখে ঘাবড়ে গেল রূপকথা। এরপর আস্তে করে নিজের মাথাটা একটু উঠিয়ে উৎস ঘুমাচ্ছে কিনা দেখে নিল। দেখলো সত্যিই ঘুমাচ্ছে। উৎস ঘুমাচ্ছে দেখে রূপকথা আবারও তার বুকে মাথা রাখলো। রূপকথার মনে হলো বর্তমান এটাই তার একমাত্র ভরসা স্থল। এখানে থাকলে সে নিরাপদ থাকবে। 6 দিন পর রূপকথা আর উৎসকের সম্পর্কটা আগের মতোই আছে। তবে উৎস বুঝল রূপকথার প্রচণ্ড রকমের বাচাল এবং উচ্চণ্ডী একটা মেয়ে এই কয়েকদিন তার মাথা অর্ধেকটা খেয়ে নিয়েছে। সকাল 9টায় যাওয়া কুঞ্জে সবাই নাস্তা করতে বসেছে। এমন সময় কলিং বেল বেজে একজন সার্ভেন্ট গিয়ে মেন ডোর খুলে দিল। দেখলো উদয় এসেছে। বাড়ি থেকে আসা ব্যক্তিটির নামই উদয়। উদয় সোজা ডাইনিং রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে বাসার সবাই এখানে উপস্থিত আছে। উদয়কে দেখে ফারুক সাহেব উঠে দাঁড়ালো। উদয়কে দেখে অবশ্য নির্লিপ্তভাবে খাচ্ছে। তার কোনো হেলদোল নেই। দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকে জানতো সবটা। আজকে যে উদয় এই সময় এই স্থানে এসে উপস্থিত হবে, রূপকথা উদয়কে দেখে মাত্র চিনে ফেলল। ফারুক সাহেব উদয়কে দেখে জিজ্ঞেস করলো, এতদিন পর কোথা থেকে এসে হাজির হলে আবার? উদয় বলল, বলতে বাধ্য নই আমি। তার আগে তুমি বলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড সব কে বলো করেছে? এবার ওসব মুখ খুলল। বলল, আমি করেছি। উদয় জিজ্ঞেস করলো, কেন করেছ? উৎস বলল, বলতে বাধ্য নই। ফারুক সাহেব উদয়কে জিজ্ঞেস করে বলল, উৎস যা করেছে বেশ করেছে, তোমার শাস্তি আরও ভয়াবহ হওয়া উচিত ছিল। উদয় বলল, কিসের শাস্তি? কি করেছি আমি? ফারুক সাহেব তেতে উঠে বলল, একটা মেয়েকে ভরা বিয়ের আসরে রেখে কাপুরুষের মতো পালিয়েছ, আবার জিজ্ঞেস করছো কি করেছ? উদয় বলল, আমি রেখে চলে এসেছি তাতে কি? এমন হয়েছে, তোমার গুণধর বড় ছেলে উৎস যাওয়াতে তো ছিলই। সে তো ঠিকই মেয়েটাকে বিয়ে করে সবার চোখে হিরো সেজেছে। এতে করে কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এসব দেখে রূপকথা নাস্তা না করেই উঠে নিজেদের রুমে চলে গেল। রূপকথা যেতেই উৎস উঠে উদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। উদয় এইবারই ছোট ছেলে। উৎস জাওয়াদের বিগড়ে যাওয়ার একমাত্র ছোট ভাই এবং ফারুক জাহাদের ছোট সন্তান। উৎস উদয়ের গালে সজোরে একটা থাপড় বসিয়ে দিল। জীবনে প্রথম ভাইয়ের হাতে থাপড় খেয়ে গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে উদয়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাই তাকে থাপ্পড় মেরেছে। এই 25 বছর বয়সে অনেক ভুল করেছে। ভুলের জন্য বাসার সবারই কাছে কথা শুনেছে ঠিকই, কিন্তু কখনো কারো হাতে মার খায়নি। উৎস বলল, যা করেছিস তার জন্য তোকে অনেক ছাপার করতে হবে। রেডি থাক। এখন গালি যেটা বলো, এটা তো শুরু ছিল মাত্র। এই বলে উৎস আর দাঁড়ালো না। ডাইনিং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রূপকথা বারান্দায় গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। উৎস রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো। অন্তঃপর জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? না। তাহলে? আচ্ছা, আপনার ভাই আমাকে বিয়ে না করার কারণ কি? হয়তো তোমার বয়স কম তাই। তাহলে আপনি কেন বিয়ে করলেন? পরিবারের সম্মান রক্ষা করতে, কিংবা একটা মেয়েকে সমাজের কটুকতার হাত থেকে বাঁচাতে? রূপকথা উৎসর চোখের দিকে তাকিয়ে বলো, আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ। উৎস আর কিছু না বলে নিজ থেকে রূপকথাকে জড়িয়ে ধরলো। উৎস জড়িয়ে ধরতেই রূপকথা হু হু করে চোখের পানি ছেড়ে দিল। অনেকক্ষণ কান্না করার ফলে রূপকথার চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে পড়ছে, আর সেই পানি থাক হচ্ছে উৎসর হোয়াইট টি শার্টের বুকের অংশে। রূপকথার নাক টানতে টানতে বলল, দেখছেন আমার বাসার সবাই কত স্বার্থপর। আজকে এতদিন হয়ে গেছে অথচ আমার একটা খোঁজ পর্যন্ত নিল না। আমি না হয় রেগে কিন্তু তাদের তো উচিত ছিল পরে জোর করে হলেও আমার খোঁজ খবর নেওয়া। উৎস বলল, কে বলেছে খোঁজ নেয়নি? তোমার মা রোজ আম্মাকে ফোন দিয়ে তোমার খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ নেয়।